আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করব। চতুর্থ শিল্প বিপ্লব এই বিষয়টা দীর্ঘদিন ধরে ইম্পর্টেন্ট থাকবে, গুরুত্বপূর্ণ থাকবে। কারণটা হচ্ছে যতদিন পর্যন্ত পঞ্চম শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো আবিষ্কার না হবে, নতুন একটা হ্যাঁ প্রযুক্তির মধ্যে বিশ্ব চলে না যাবে, ততদিন পর্যন্ত চতুর্থ শিল্প বিপ্লব থেকে প্রশ্ন আসবে। এখন চতুর্থ শিল্প বিপ্লব কি এটা আমরা যদি দেখি, এখান থেকে কিন্তু অনুচ্ছেদ আকারে প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাগুলোতে। আবার দেখা যাচ্ছে যে প্রশ্ন আসে হচ্ছে এমসিকিউ আকারে প্রশ্ন আসে। যেমন এখানে দেখেন একটা বিষয় যে এই যে ক্লাউস শব একজন ব্যক্তির নাম। হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লব কথাটার উদ্ভাবক কে, বা কে সর্বপ্রথম এই কথাটা বলেছেন, সেটা হচ্ছে ক্লাউস শব। কত সালে বলেছেন? 2016 সালে বলেছেন। এবং কোথায় বলেছেন? বা এই যে দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বইটাতে তিনি বলেছেন এই কথাটা। আর হচ্ছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বইটার লেখককে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাউস শওয়াব হচ্ছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বইটার লেখক। এটা কিন্তু এই বিষয়গুলো এমসিকিউ আকারে পরীক্ষায় আসতেছে এবং বিভিন্ন পরীক্ষায় এসে গেছে অলরেডি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা জানতে হবে। এই লোকটা কে ছিলেন? ইনি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, ওর প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান ছিলেন এই ব্যক্তি। এখন এইখানে দেখেন বলা হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের মূল প্রযুক্তি সমূহ কি। একটা যে রেভলিউশন ঘটে, একটা শিল্প বিপ্লব ঘটে, এই যে তৃতীয় শিল্প বিপ্লব থেকে চতুর্থ শিল্প বিপ্লবে আসলো বিষয়টা, কেন চতুর্থ শিল্প বিপ্লব হলো, তৃতীয় শিল্প বিপ্লবকে অতিক্রম করে চতুর্থ শিল্প বিপ্লবে আসলো, এটা কেন আসলো, কোন কোন প্রযুক্তির কারণে আসলো, কোন শিল্পের কারণে আসলো, সেইটা আমরা এখানে দেখব। হ্যাঁ, এখানে বলা হচ্ছে প্রথমে কৃত্রিম, হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে কৃত্রিম বানানটা ভুল হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই যেটাকে আমরা বলি। তো চতুর্থ শিল্প বিপ্লবের একটা প্রযুক্তি হচ্ছে এআই। এআইটা কি জিনিস? এআই হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম, প্রোগ্রাম বা সফটওয়্যার। সেটা হচ্ছে, মনে করেন যে মানুষের মতো তার বুদ্ধি বিবেচনা আছে। সে হচ্ছে, কেউ প্রশ্ন করলে প্রশ্ন ধরতে পারে। যেমন গুগলকে যদি আমরা কোনো কিছু সার্চ দেই, কিন্তু কাউকে সে সার্চ দিলে উত্তর পায়, কিন্তু প্রশ্ন করলে উত্তর পায় না। কিন্তু এআই আবিষ্কার হওয়ার কারণে আমরা কাউকে প্রশ্ন করতে পারি। এআই এআই কে, যেমন এআই এর একটা উদাহরণ হতে পারে চ্যাট জিপিটি, সবচেয়ে বেশি যেটা। হ্যাঁ, চ্যাট জিপিটি সবচেয়ে বেশি পপুলার। এখন এই যে গুগল জেমিনি একটা আছে, গুগল জেমিনি একটা আছে, গুগল জেমিনি, এই যে জেমিনি আছে, এটাও কিন্তু এআই প্রযুক্তি। এআই হচ্ছে একটা সফটওয়্যার। হ্যাঁ, কিন্তু এই এআইটা ব্যবহার করে কোন কোন ধরনের সফটওয়্যার, যেমন এই যে গুগল জেমিনি আছে এটা, তারপরে চ্যাট জিপিটি হচ্ছে এটা, তারপরে হচ্ছে আরো আরো কয়েকটা সফটওয়্যার ইয়ে আছে যেগুলান এআই টা ব্যবহার করে। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, না আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলি ইন্টেলিজেন্স এইটা যদি হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা, আমরা জানি যে একটা কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, এতদিন ধরে আমরা পড়ে আসছি। কিন্তু এআই আসার কারণে কম্পিউটারের নতুন বুদ্ধিমত্তা তৈরি হয়েছে। তাকে প্রশ্ন করলে সে উত্তর দিবে, সে নিজের মতো করে বুদ্ধি খাটায় অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তার হচ্ছে বিবেক বুদ্ধির মতো কিছু একটা কাজ করবে, এটা হচ্ছে এআই। এখন এই এআই হচ্ছে সাধারণত একটা সফটওয়্যার। আর এই রোবোটিক্সটা কি? রোবোটিক্স, রোবোটিক্স হচ্ছে একটা, মনে করেন যে যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, রোবোটিক্স হলো এরকম একটা ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টের মাধ্যমে রোবট তৈরি, রোবট তৈরির বিষয় শেখানো হয়, রোবট নিয়ে যত কারুকার্য হয় সবগুলো হচ্ছে এই রোবোটিক্স এর মধ্যে হয়ে থাকে।
এখন এই যে রোবট, রোবট তো কি এটা মানুষের মতো হতে পারে, একটা প্রাণীর মতো হতে পারে, হতে পারে না, বিভিন্ন প্রকারের রোবট হয়। এখন যে মানুষের মতো রোবট, একটা প্রাণীর মতো রোবট, এই রোবট গুলার মধ্যে একটা নির্দিষ্ট প্রোগ্রাম দেওয়া থাকে। এই প্রোগ্রামটা দেওয়া থাকে এবং এই প্রোগ্রাম অনুযায়ী ওই রোবটটা কাজ করে। এখন ধরেন যে একটা শিল্প কারখানায় একটা একটা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য একটা বিশেষ একটা রোবট, মানুষ রোবট তৈরি করা হয়েছে। এই রোবটটা শুধু ওই জিনিসটাই তৈরি করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে না। এখন এমন একটা রোবট আছে, এমন কিছু রোবট আছে যেটার ভেতরে মনে করেন যে উপরে মানুষের মতো দেখতে, ভেতরে সফটওয়্যারটা দেওয়া হয়েছে, এআই দেওয়া হয়েছে। এআই মানে হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা দেওয়া হয়েছে এখানে। এখন সেটা মানুষের মতো কথা বলতে পারবে, মানুষের মতো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, মানুষের মতো সে জ্ঞান বুদ্ধি খাটাইতে পারবে, হ্যাঁ, হাঁটাচলা করতে পারবে। এইটার নাম হচ্ছে কি, রোবোটিক্স। তাহলে এই প্রযুক্তিটা চতুর্থ শিল্প বিপ্লবে আসছে, আসার কারণে চতুর্থ শিল্প বিপ্লব রানিং আছে এখন। তাহলে কি হলো, প্রযুক্তি কত দূর এগিয়ে গেছে, কোথায় চলে গেছে, এটা কল্পনার অতীত। দেখেন, একটা রোবট যেটা মানুষের মতো কথা বলবে, মানুষের মতো বুদ্ধি বিবেচনা থাকবে, এটা মানুষের সাথে তুলনা করা যায়। মানুষের যেমন একটা দেহ থাকে, দেহটার সাথে হচ্ছে রোবটটা তুলনা করেন। আর হচ্ছে মানুষের যেমন ব্রেন থাকে, ব্রেনের সাথে কিসের তুলনা করেন, এআই এর তুলনা করেন। এখন কোন কোন রোবটে কি থাকতে পারে, শুধু মানুষের মতো কাজ করতে পারবে, নির্দিষ্ট একটা কাজ করতে পারবে, যেমন এইটা ধরলাম, কিন্তু এটার মধ্যে কোনো এআই নাই বা ব্রেইন নেই, হ্যাঁ, মানুষের মতো। এখন এখন এমন একটা রোবট তৈরি করলো যেই রোবটের মধ্যে আবার কি আছে, এআইও আছে, আবার সেটা একটা রোবট। তার মানে কি, এটার ভেতর দুইটা প্রযুক্তি কাজ করতেছে, একটা মানুষের মতো ব্রেইনও আছে, আবার হচ্ছে মানুষের মতো তার একটা দেহ আছে। তার মানে এইখানে কোন কোন রোবটের মধ্যে কি এআই থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটা একটা বিষয় দেখলাম। তারপরে ইন্টারনেট অফ থিংস, এইটা একটা অকল্পনীয় বিষয় একেবারে। দেখেন, আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আপনি আপনার হচ্ছে শুয়ে থেকে আপনার হচ্ছে ফ্যান, বাসার ফ্যানটাকে আপনি কি করতে পারবেন, অন অফ করতে পারবেন, অন অফ করতে পারবেন। এটা একটা হচ্ছে রোবোটিক্স এর মানে ইয়া, ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস, থিংস মানে হচ্ছে বোঝায় হচ্ছে কি, বস্তু বোঝায়। তাহলে এই বস্তুর মাধ্যমে, বস্তুতে যে ইন্টারনেট ব্যবহার করা হয় সেটা হলো ইন্টারনেট অফ থিংস, আইওটি। এই যে আইওটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তাহলে মোবাইল দিয়ে যদি আমি আমার ফ্যানটা অফ করি, অন করি, এটা একটা ফ্যান, একটা বস্তু না? তাহলে আমার বাসা ফ্রিজ, মোবাইল দিয়ে যদি আমি লক করি, আমি বাইরে গেলাম, আমার বাসা মেইন গেটে আমি মোবাইল সিস্টেম করে দিলাম, যেটা হচ্ছে কেউ যদি প্রবেশ করে আমার মোবাইলে একটা শব্দ হবে বা মোবাইলে একটা আলো জ্বলবে, মোবাইলে একটা সিগন্যাল দিবে, হ্যাঁ, বা মোবাইলে আমার লকিং সিস্টেম থাকতে পারে আমার বাসার মেইন গেটের। তাহলে এই যে একটা বিষয়, মানে যে বিভিন্ন যন্ত্রপাতি গুলার মধ্যে, হ্যাঁ, যেমন আমার গাড়িটার মধ্যে এমন একটা বিষয় থাকলো, সেটা আমার মোটর সাইকেলেও হতে পারে, কারেও হতে পারে, কি থাকলো, এমন একটা সিস্টেম থাকলো, কেউ যদি সেটা খোলার চেষ্টা করে মোবাইল আমাকে সিগন্যাল দিবে। তাহলে কি, এইটার নামই হলো ইন্টারনেট অফ থিংস। এইটার নাম হচ্ছে ইন্টারনেট অফ থিংস। বোঝা গেল বিষয়টা? তাহলে বিগ ডেটা বা ডেটা অ্যানালিটিক্স কি জিনিস? বিগ ডেটা বলছে হচ্ছে অনেক হিউজ পরিমাণ ডেটা। এটা তো এমনি বোঝা যায়, ডেটা মানে হচ্ছে তথ্য, হ্যাঁ, ইনফরমেশন মানে তথ্য, ডেটা মানে হচ্ছে উপাত্ত। যাই হোক, বিগ ডেটা, যেমন বিগ ডেটা কোনটা হতে পারে, যেমন গুগল, গুগলে প্রতিদিনে লক্ষ লক্ষ মানুষ সার্চ দেয়। এই যে এখানে অনেক যে হিউজ পরিমাণ সার্চ দিল, এই সার্চ গুলেন কি, সারা বিশ্বের যে সার্চ গুলেন একদিনে সবগুলো হিউজ ইনফরমেশন হলো না, ডেটা হলো না? এই ডেটাগুলো, ওই জন্য এটাকে বলা হয় বিগ ডেটা। আবার যদি বলা হয় ফেসবুকে হাজার হাজার পোস্ট করতেছে দৈনিক, লক্ষ লক্ষ পোস্ট করতেছে, এই পোস্ট গুলান কি, তারপরে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি পোস্ট পড়লো, তারপরে হচ্ছে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি কমেন্ট পড়লো, এইগুলান হচ্ছে কি, ডেটাগুলোকে অ্যানালাইট করা বা অ্যানালিটিক্স বা বিশ্লেষণ করা। এখন এই যে হাজার হাজার ডেটা বা হাজার হাজার পোস্ট, হাজার হাজার যে কমেন্ট, এই কমেন্টের মধ্যে একটা কোন টপিকটা সবচেয়ে বেশি, কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি পোস্ট হলো, এই যে এইটা ধরা, এটা বুঝতে পারাই হচ্ছে অ্যানালিটিকের কাজ, ডেটা অ্যানালিটিকের কাজ। আবার কোন বিষয়টাতে মানুষ সবচেয়ে বেশি কমেন্ট করলো,
এইটা ধরতে পারা, বিশ্লেষণ করা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স কাজ। তার মানে এই যে যেমন এই ধরনের হতে পারে, বাংলাদেশ ব্যাংকের 10টা শাখা আছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের সবগুলো শাখাতে কতগুলান কার্যকলাপ হলো, হলো, সবগুলান একখানে একটা ইনফরমেশন তৈরি হলো। এটা হলো বিগ ডেটা। এটাকে আবার এই যে ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে বোঝা যাবে যে কোন বিষয়টা নিয়ে বেশি আজকে মানে চর্চা হয়েছে বা বেশি ইনফরমেশন আসছে, এই বিষয়টাতে হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে জানা যায়। এই হলো বিষয়। ব্লক চেইন কি জিনিস? ব্লক চেইন হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনেটের ভিতরে একটা বিষয়, হ্যাঁ, যেটা হচ্ছে অনলাইন ভিত্তিক। ব্লক চেইন যে কোনো কিছু অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আপনার যে যে ব্যক্তি লেনদেন করবে ওইখানে সবারই নাম থাকবে। সবারই নামগুলো একটা ব্লক আকারে তৈরি হবে। মনে করেন এখানে কয়েকজন ব্যক্তি আছে, সবগুলো মিলে একটা ব্লক তৈরি হলো। এখানে কয়েকজন ব্যক্তির কিছু ইনফরমেশন আছে, এগুলো ব্লক তৈরি হলো। এইগুলান আবার একখানে হয় একটা চেইনের মতো তৈরি হবে। চেইনের মতো তৈরি হবে, যেখান থেকে এই মাঝখান থেকে একটা আপনি বের করলে বাকিরা সবাই বুঝতে পারবে। এই চেইনের মধ্যে যত কিছু থাকে সবাই ইউনিটের মধ্যে সেটা দেখতে পারে। এই জন্য এই জিনিসগুলো অপরিবর্তনীয়। ব্লক চেইনের মধ্যে যা থাকে সেটা কেউ পরিবর্তন করতে পারে না, সেটা অপরিবর্তনীয়, সবাই দেখতে পারে। হ্যাঁ, এই জন্য ব্লক চেইনের মাধ্যমে আমরা একটা সবচেয়ে যেটা বিষয় ঘটে সেটা হলো ক্রিপ্টোকারেন্সির বিষয়। ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই ব্লক চেইনের মাধ্যমে ঘটে, সারা বিশ্বের মধ্যে ব্লক চেইনের মাধ্যমে ঘটে থাকে। হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি বেশি ব্যবহৃত হয় বর্তমানে ইন্ডিয়াতে। বাংলাদেশে হচ্ছে 35তম ব্লক চেইন ব্যবহারে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে 35তম। হ্যাঁ, এখন এই যে ব্লক চেইন আমরা দেখলাম চেইনের মতো থাকে, চেইনের মতো একটার সাথে আরেকটা লেগে থাকে। কোনো ইনফরমেশন মাঝখান থেকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। এটা এবং সবাই ইন্টারনেটের মাধ্যমে এটা দেখতে পারে। থ্রিডি প্রিন্টিং। থ্রিডি প্রিন্টিংটা কি? থ্রিডি প্রিন্টিংটা হচ্ছে এমন একটা বিষয়, আমরা জানি যে একটা ছবি তুললাম, এই ছবিটাতে এইরকম দেখা যাবে, লম্বা, মাঝখানে একটা মানুষের ছবি। হ্যাঁ, এইরকম একটা ছবি আমরা তুললাম। এটা যদি আমরা মোবাইলে দেখি বা কম্পিউটারে দেখি এরকম দেখা যাবে। এখন যখন আপনি একটা গাড়ির ছবি আর্ট করলেন, বা একটা নৌকার ছবি আর্ট করলেন, হ্যাঁ, তাহলে এই যে ছবিটা, এই ছবিটাকে আপনি যখন এখানে দিবেন তখন এটার দৈর্ঘ্য প্রস্থ শুধু দেখা যাবে। কিন্তু যখন আপনি এটাকে বের করবেন তখন এটা 3D ডাইমেনশন হবে, মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। একটা চায়ের কাপ যদি আপনি দেখাই, চায়ের কাপ যদি থাকে এরকম, যেটাতে মানে চা খায়, এইটা আপনি দৈর্ঘ্য প্রস্থ আছে ছবির মধ্যে, যখন বাস্তবে বের করবেন তখন কি থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। এটা কি থাকবে, 3D ডাইমেনশন থাকবে। 3D মানে 3 ডাইমেনশন। প্রিন্টিং মানে প্রিন্ট করা হয়, যখন প্রিন্টিং করা হয় তখন 3টা ডাইমেনশন তৈরি হয়, মানে বাস্তব একটা জিনিসের তৈরি হয়। একটা কাল্পনিক জিনিস, একটা ছবি জাতীয় জিনিস একটা কম্পিউটার থেকে যখন আপনি বের করবেন তখন একটা বাস্তব জিনিস সেখান থেকে তৈরি হয়, এবং যেটা 3টা ডাইমেনশন থাকে, সেটা ব্যবহার উপযোগী। এইটাই হচ্ছে 3D প্রিন্টিং। তাহলে এটা কোথায় করা হয়, যেমন বিভিন্ন কোম্পানি একটা একটা মনে করেন যে আসবাবপত্র, ছোট যে জিনিসগুলো, যেমন একটা কাপ বানাচ্ছে, একটা পিরিচ বানাবে, মনে করেন একজোড়া জুতা বানাবে, এখানে একটা কি দেওয়া হয়, ওই ধরনের একটা ডিজাইন তৈরি করা হয় কম্পিউটারের মধ্যে। ওই ডিজাইনটা হুবহু বের হয়ে আসে। এটা প্লাস্টিক দিয়ে বানাইতে পারে, অথবা কোনো খাদ্যদ্রব্য দিয়ে ধীরে ধীরে স্তরে স্তরে জিনিসটা তৈরি হতে পারে। দেয়া থেকে কম্পিউটারে শুধু ডিজাইনটা, এবং বাস্তবে ওখান থেকে বের হয়ে আসে বাস্তবে। তো এইটার নামই হচ্ছে 3D প্রিন্টিং। আচ্ছা, বায়োটেকনোলজি কি জিনিস? বায়ো মানে আমরা জানি হচ্ছে জীববিজ্ঞান, তাই না? আর টেকনোলজি মানে তো প্রযুক্তি, আমরা জানি। তাহলে এই যে টেকনোলজি, বায়োটেকনোলজি মানে জীববিজ্ঞানের বিষয়গুলোকে প্রযুক্তির সাথে কাজে লাগানো, বিষয়টাই হচ্ছে বায়োটেকনোলজি। যেমন জীববিজ্ঞানের যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো আছে, ব্যাকটেরিয়া, হুম, তারপরে হচ্ছে ছত্রাক, আরো যে যে জিনিসগুলো আছে এগুলো কাজে লাগিয়ে, হ্যাঁ, একটা জিনিস, নতুন একটা জিনিস টেকনোলজির মাধ্যমে তৈরি করা, এটার নাম হচ্ছে বায়োটেকনোলজি।
এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, যেমন কৃষি ক্ষেত্রে হতে পারে। কৃষি কৃষি ক্ষেত্রে যেমন ধরেন যে আপনি এটা নতুন ধানের জাত উৎপাদন করবেন, এই এই বায়োটেকনোলজির মাধ্যমে গবেষণা করে সেই জিনিসটাকে একটা নতুন জাত উৎপাদন করবেন। তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এটা হতে পারে, চিকিৎসা ক্ষেত্রে একটা নতুন আপনি জিনিস তৈরি করবেন, এটা গবেষণা করবেন বায়োটেকনোলজির মাধ্যমে হতে পারে। আর ক্লাউড কম্পিউটিংটা কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমি ঘরে বসে আমার হচ্ছে ডেটা এক জায়গায় জমা রাখতে পারবো, আমার হচ্ছে মোবাইলের মধ্যে বা আমার হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কম পরিমাণ জায়গা আছে। হ্যাঁ, বা ধরেন যে 10 টেরাবাইট আমার একটা জায়গা দরকার, এই জায়গাটা আমি হচ্ছে এই ক্লাউডের মাধ্যমে অন্য একটা জায়গা থেকে ভাড়া নিতে পারবো। সেটা মাসিক ইনকাম, মাস হিসেবে আমার কিছু টাকা তাদেরকে পরিশোধ করতে হবে। এইখানে আমার হচ্ছে ইনফরমেশন গুলো তাদের কাছে জমা থাকবে। অথবা আমি একটা কি নিতে পারি, একটা হচ্ছে হার্ডওয়্যার নিতে পারি ওখান থেকে। এই হার্ডওয়্যারটা, ওদের হার্ডওয়্যারটা আমি ঘরে বসে ব্যবহার করব, মাসে একটা তাদেরকে আমি নির্দিষ্ট পরিমাণ টাকা দেব। এটাই হচ্ছে ঘরে বসে বড় কোনো প্রযুক্তি ব্যবহার করা টাকার বিনিময়ে, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে দেখলাম 8টা বিষয় আমরা পাইলাম চতুর্থ শিল্প বিপ্লবের, এবং এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা জানতে হবে। হ্যাঁ, এবং এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, এই জিনিসগুলো নতুন সব আবিষ্কার হওয়ার কারণেই কি চতুর্থ শিল্প বিপ্লব আসছে। এগুলাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। এখন যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধাগুলো কি হতে পারে। চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধাগুলো হচ্ছে পারে যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে পারে। কেন উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে? ওই যে বায়োটেকনোলজির মাধ্যমে আপনি নতুন প্রযুক্তি, নতুন যে জিনিসটা সবচেয়ে ভালো ফলনশীল হবে সেই এরকম কিছু আপনি উৎপাদন করলেন। হুম, এই জিনিসটা উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। স্বয়ংক্রিয়তার মাধ্যমে সময় এবং শ্রম কমে যাবে। যেমন স্বয়ংক্রিয়তার মাধ্যমে আগে একটা কোম্পানিতে 500 জন লোক কাজ করতো, সেখানে একটা যদি রোবট যদি কাজ করে, সেখানে হয়তো বা 10টা রোবট দিয়ে 500 জন লোকের কাজ হয়ে যাবে। তাহলে আপনার এই যে 500 জন লোকের কিন্তু কি আর লাগতেছে না, অল্প লোকের মাধ্যমে, অল্প জিনিসের মাধ্যমে এই কাজগুলো করা যাচ্ছে। এবং রোবট যেহেতু অল্প সময়ের মধ্যে কাজটা করবে, সেই জন্য সময় সাশ্রয় হবে এবং শ্রম সাশ্রয় হবে। হ্যাঁ, এখন চিকিৎসায়, কৃষি এবং শিল্প খাতে আধুনিকায়ন হবে। আধুনিকায়ন বলতে নতুন নতুন জিনিসগুলো তৈরি হবে, পুরোনো যে জিনিসগুলো আছে ওগুলোকে ঘাটিয়ে একটা নতুন হ্যাঁ সৃজনশীল একটা জিনিস তৈরি হবে, যেটাকে ভালোভাবে কাজে লাগা যাবে। এই যে যেমন বায়োটেকনোলজির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা যায়, শিল্প খাতে যেমন রোবোটিক্স এর ব্যবহার করা যায়। হ্যাঁ, এআই যেহেতু আছে, এআই এর মাধ্যমে তাকে দিক নির্দেশনা বা প্রোগ্রাম দেওয়া যায়, প্রোগ্রাম যেভাবে করা থাকবে সেইভাবে সেই কাজগুলো করতে পারবে। তাহলে এই জিনিসগুলাই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা। এখন এই চ্যালেঞ্জ দ্বারা কি বোঝাচ্ছে? চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে কিন্তু অসুবিধা বোঝাচ্ছে। হ্যাঁ, চ্যালেঞ্জ মানে বাধা বা অসুবিধা বোঝাচ্ছে। এখন দেখেন চাকরি হারানোর আশঙ্কা, যেখানে 500টা লোকের কাজ 10টা যদি রোবট করে, তাহলে এখানে কি 500টা লোকের চাকরি চলে গেল, এই যে লোকগুলোর কর্মসংস্থানটা চলে গেল, তাহলে কি কর্ম হারানোর একটা ব্যাপার আছে। তারপরে সাইবার নিরাপত্তার হুমকি, সাইবার নিরাপত্তার হুমকি যেহেতু সমস্ত কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ভিত্তিক করা হবে, তাহলে মানুষের ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো সবগুলোই নেটের মাধ্যমে থাকবে, যেখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ হতে পারে। ব্যক্তির পার্সোনাল বিষয়গুলো নেটের মাধ্যমে অন্য জায়গায় কেউ কি করতে পারে, হ্যাকিং করতে পারে। হুম, মানুষের পার্সোনাল বিষয়গুলা অন্য কেউ জানতে পারে। এই বিষয়গুলা এই বিষয়গুলা এইখানে সমস্যার সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে চ্যালেঞ্জ সমূহ। হুম, এখন যে বিষয়টা সেটা হচ্ছে দেখি বাংলাদেশের ক্ষেত্রে কি করা হচ্ছে। বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লব আসার পরে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল কথাটার সাথেই তো একটা কি আছে, প্রযুক্তির একটা সম্পর্ক আছে। এই যে ডিজিটাল করার জন্য এই প্রযুক্তিগুলান, যে কোনো প্রযুক্তি, সেটা চতুর্থ শিল্প বিপ্লব হোক আর পঞ্চম শিল্প বিপ্লবে আসুক, সেই শিল্পগুলোকে কি করা হবে, ব্যবহার করা হবে ডিজিটাল করার জন্য বাংলাদেশকে। যেহেতু বাংলাদেশ একটা ভিশন নিয়েছেন, ডিজিটাল বাংলাদেশের ভিশন আছে প্রযুক্তি ব্যবহারের অগ্রগতির জন্য, ওই জন্য এই যে চতুর্থ শিল্প বিপ্লবটাকে আমরা বাংলাদেশে গ্রহণ করতে পারবো।
তারপরে যে হাইটেক পার্ক স্থাপন, হাইটেক পার্ক স্থাপন মানে বিভিন্ন প্রকার প্রযুক্তি ব্যবহার করা হবে এখানে। চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি কর্ম প্রকল্প প্রণয়ন, কর্ম পরিকল্পনা যদি প্রণয়ন করা হয়, হুম, তাহলে এখানে পরিকল্পনা করা হচ্ছে, যে চতুর্থ যে শিল্প বিপ্লব আছে এগুলো আমরা কোন কোন ক্ষেত্রে কাজে লাগাবো, কোন কোন সেক্টর গুলোতে কাজে লাগাবো। আর শেষে একটা বলা আছে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, এটা হয়তো বা নাম পরিবর্তন করছে, কিন্তু এই যে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি এটা তো থাকবে। হ্যাঁ, এটার নাম হয়তো বা পরিবর্তন করবে। এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করছে অলরেডি। তাহলে এই বিষয়গুলো আমরা দেখলাম হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়, যেগুলো আমাদেরকে অবশ্যই ওই যে প্রথমে যে 8টা টপিকস আছে এই 8টা টপিকস এর কিন্তু এমসিকিউ আসে পরীক্ষায়, যে আইওটি কি জিনিস, আবার দেখা যাচ্ছে যে 3D প্রিন্টিং কি জিনিস, ব্লক চেইন কি জিনিস, এগুলান কিন্তু সব এমসিকিউ আকারে পরীক্ষায় আসে এবং আইসিটির পার্ট থেকে পরীক্ষায় আসে। তো এই পর্যন্ত আজকে আমরা দেখলাম, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে আপনারা দেখে নেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।